হ্যালো এভরিওয়ান, আমি সৌমিক। এইচএসসি কেমিস্ট্রি ফার্স্ট পেপার ফ্রি কোর্সের আজকে লেকচার 7। আজকে আমরা খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে পড়ালেখা শুরু করব, সেটা হচ্ছে কোয়ান্টাম সংখ্যা। কোয়ান্টাম সংখ্যা থেকে তোমাদের এইচএসসি অ্যাডমিশন দুই জায়গাতেই কোশ্চেন আসবে। তো কোয়ান্টাম সংখ্যা কী জিনিস, এইটার উপর আমাদের টোটাল 3টা ক্লাস হবে কোয়ান্টাম সংখ্যা নিয়ে। তো আজকে আমাদের প্রথম ক্লাস। আজকে আমরা কোয়ান্টাম সংখ্যা কী এবং তার প্রকারভেদগুলো সম্পর্কে কিছু আলোচনা করি। তো কোয়ান্টাম সংখ্যা কী জিনিস, কোয়ান্টাম মেকানিক্সে আমরা কি করে থাকি, কোয়ান্টাম মেকানিক্সের ক্ষেত্রে কিন্তু ক্লাসিক্যাল ফিজিক্সের মতো আমি যদি এ পয়েন্ট থেকে যদি আমি একটা জিনিস থ্রো করে বি পয়েন্টে আনলাম, তো আমার এই যে বি পয়েন্টে যে আমার এই বস্তুটাতে থাকবে, এটা থাকার যে প্রবাবিলিটি, এই প্রবাবিলিটিটা নিয়ে কোয়ান্টাম মেকানিক্স কাজ করে। এই জিনিসটা যে এখানে আছে, এটা কিন্তু ক্লাসিক্যাল ফিজিক্সে এটার প্রবাবিলিটি থাকে 100% যে আমি এই জায়গাটা থেকে আমি এটাকে এই জায়গাটা রাখলাম, তাহলে এটা এখানেই থাকবে। কিন্তু কোয়ান্টাম মেকানিক্সের ক্ষেত্রে এখানে প্রবাবিলিটি চলে আসে যে আমার এটা কি আদৌ এখানে আছে নাকি এখানে আছে নাকি এখানে আছে, হু নোস, কেউ জানে না। তো কোয়ান্টাম সংখ্যা, কোয়ান্টাম জিনিসটা দিয়ে বুঝতে পারছি এখানে আমরা প্রবাবিলিটি নিয়ে কাজ করব। সো আমার একটা ইলেকট্রন অনেক স্পিডে ঘুরে, রাইট? তো আমার একটা ইলেকট্রন অনেক স্পিডে ঘুরে, কাইন্ড অফ 10⁵ স্পিডের কাছাকাছিতে আমার ইলেকট্রনটা ঘুরে। তা আমার এই যখন ইলেকট্রনটা এরকম ঘুরতে থাকে, তো ঘুরতে ঘুরতে সে একটা মেঘের মতন সৃষ্টি করে ফেলে, যেই জন্য আমরা এক্স্যাক্ট বলতে পারি না যে ইলেকট্রনটা কোথায় আছে। যেমন তুমি যদি একটা ফ্যানের দিকেই তাকাও, আমার কাছে একটা টেবিল ফ্যান আছে, আমি একটু দেখাই। এই যে দেখতেছে টেবিল ফ্যানটা, এই যে টেবিল ফ্যান, এটা যে খুব স্পিডে ঘুরতেছে না, এটার কিন্তু 3 থেকে 4টা পাখা থাকে, কিন্তু এখন যে ঘুরছে এটার কারণে কি আমরা বুঝতে পারতেছি যে আমার 4 নম্বর পাখাটা ঠিক এই জায়গায় নাকি এই জায়গায় নাকি এই জায়গায়, আমি কিন্তু বলতেই পারতেছি না যে এটা আমার এখানে আছে। সো ইলেকট্রনের ক্ষেত্রে এটা কত স্পিডে ঘুরতেছে, এটা প্রায় 40-50 কিলোমিটার স্পিডে, কিন্তু ইলেকট্রনটা ঘুরে 10⁵, প্রায় লাখ স্পিডের কাছাকাছি। সো চিন্তা করো, তাহলে তো ওটা আরও কনফিউজিং হয়ে যায় না যে আমার এই জায়গাটাতে ইলেকট্রন যে আছে আমি তো এটা বুঝতে পারি না। সো সেই যে ইলেকট্রনের যে অবস্থানটা, এই অবস্থানটাকে নির্ণয় করার জন্য ইলেকট্রনের বিভিন্ন বৈশিষ্ট্যকে প্রকাশ করার জন্য আমরা যে সংখ্যার সাহায্য নেই সেটা হচ্ছে কোয়ান্টাম সংখ্যা। এইটা তাহলে বুঝলাম কোয়ান্টাম সংখ্যা। তাহলে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে আমরা কী প্রকাশ করে থাকি, কোয়ান্টাম সংখ্যার সাহায্যে আমরা 4টা জিনিস প্রকাশ করি। একটা হচ্ছে ইলেকট্রনের প্রধান শক্তি স্তর, উপশক্তি স্তর, উপশক্তি স্তরের ত্রিমাত্রিক বিন্যাস এবং ইলেকট্রনের স্পিন। ঠিক আছে, আমরা যত আগাবো এটা নিয়ে আরও বিস্তারিত জানবো। তাহলে কি কি প্রকাশ করা যায়, প্রধান শক্তি স্তর, উপশক্তি স্তর, উপশক্তি স্তরের ত্রিমাত্রিক বিন্যাস এবং ইলেকট্রনের স্পিন, যেটা ঘড়ির কাঁটার ডানে ঘুরছে নাকি ঘড়ির কাঁটার বামে ঘুরছে। সো কোয়ান্টাম সংখ্যা এই জিনিসগুলোকে আমার ডিটারমাইন করবে। এবার আসো জেনে নিই কোয়ান্টাম সংখ্যা কত প্রকার। কোয়ান্টাম সংখ্যা সাধারণত 4 প্রকারের হয়ে থাকে। আমার কোয়ান্টাম সংখ্যাটা 4 প্রকার। একটা হচ্ছে প্রধান প্রধান কোয়ান্টাম সংখ্যা, একটা হচ্ছে আমার প্রধান কোয়ান্টাম সংখ্যা, আরেকটা হচ্ছে সহকারী বা অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা, অ্যাজিমুথাল। আরেকটা হচ্ছে আমার চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। ফাইনালি স্পিন কোয়ান্টাম সংখ্যা। এই হচ্ছে আমার 4 প্রকারের কোয়ান্টাম সংখ্যা। এই 4 প্রকার কোয়ান্টাম সংখ্যা সাহায্যে আমরা কি কি জিনিস প্রকাশ করতে পারি আস্তে আস্তে আমরা আরো বিস্তারিত পড়ছি, এবং এই 4টা সংখ্যার যে কম্বিনেশন, এইকে এক কথায় কোয়ান্টাম সংখ্যা বলা হয়। সো আজকের ক্লাসে আমরা চেষ্টা করব প্রথম 2টা টাইপ নিয়ে, যে প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং সহকারী কোয়ান্টাম সংখ্যা, এই 2টা নিয়ে আমরা আজকের ক্লাসে আলোচনা করব। সো চলো শুরু করা যাক। তো আমাদের ফার্স্ট টাইপটা হচ্ছে আমার প্রধান কোয়ান্টাম সংখ্যা। সো আমরা কোয়ান্টাম সংখ্যা, একটা কোয়ান্টাম সংখ্যা পড়লে কি কি নিয়ে জানবো, প্রথমে জানবো সেটাকে কি দিয়ে প্রকাশ করা হয়, এটার সাহায্যে কি নির্ণয় করা যায়,
এটাকে কে আবিষ্কার করেছেন, এটার সাহায্যে আরও কি কি নির্ণয় করা সম্ভব। সো এটাকে প্রকাশ করা হয়েছে এন দ্বারা, এটাকে এন দ্বারা প্রকাশ করা হয়। এখন এই যে এন দ্বারা প্রকাশ করা হয়, এই জিনিসটাকে আমার কে আবিষ্কার করেছে, এই জিনিসটাকে আমার আবিষ্কার করেছে বিজ্ঞানী বোর। বিজ্ঞানী বোর হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা আবিষ্কার করেছে। ওই যে আমরা পড়েছিলাম না mvr = nh/2π, ওই যে এন ছিল, এনটাই হচ্ছে আমার প্রধান কোয়ান্টাম সংখ্যা ছিল। তাহলে আমার এটা কি ডিটারমাইন করে, এটা আমার ডিটারমাইন করে প্রধান শক্তি স্তর। প্রধান শক্তি স্তর। তাহলে এন জিনিসটা আমার প্রধান বোর, এন দিয়ে আমি প্রকাশ করব হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। এটা আমার প্রধান শক্তি স্তরকে নির্দেশ করে, এর আবিষ্কারক হচ্ছে আমার বোর। এন এর মান কি হবে, এন এর মান হবে 1 2 3 এরকম করতে করতে ইনফিনিটি পর্যন্ত। এখন প্রশ্ন আসতে পারে যে ভাই প্রধান কোয়ান্টাম সংখ্যা এন, এন কেন? হ্যাঁ, তো এন কেন এই জিনিসটা একটু দেখো, যে এই যে আমার এন এর মান কত হতে পারে, 1 2 3। সো এই জিনিসটা কি আমার ধনাত্মক পূর্ণ সংখ্যা না? ধনাত্মক পূর্ণ সংখ্যাকে কি বলে, ন্যাচারাল নাম্বার না? ন্যাচারাল নাম্বার, যারা 9 10-এ পড়ে আসছো, সেট ফাংশন চ্যাপ্টারে ছিল ন্যাচারাল নাম্বার। এই যে ন্যাচারাল নাম্বারের এই এন থেকে আমার এই এনটা আসছে, বুঝেছো? সো আমার এই জিনিসটা এন এর মান 1 2 3 থেকে ইনফিনিটি পর্যন্ত হতে পারে। এটা আমার প্রধান শক্তি স্তরকে ডিটারমাইন করে। যেমন আমার যদি এটা একটা পরমাণু নিউক্লিয়াস, এটা হবে আমার প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তর, চতুর্থ শক্তি স্তর। এখন যদি আমার কখনো n সমান 1 হয়, তাহলে এটা আমার ডিটারমাইন করবে প্রথম কক্ষপথটা, প্রথম প্রধান শক্তি স্তর। যদি আমার n সমান 2 হয়, তাহলে এটা আমার নির্দেশ করবে দ্বিতীয় কক্ষপথ। সেম যদি n সমান 3 হয়, তাহলে তৃতীয় কক্ষপথ, আর n সমান 4 হয়, তাহলে চতুর্থ কক্ষপথ, অ্যান্ড ভাইস ভার্সা। সো বুঝতে পেরেছো যে এন এর মান এর উপর এই যে আমার প্রধান যে জিনিসটা নির্ভর করে সেটা হচ্ছে শক্তি স্তর। এখন এই প্রধান কোয়ান্টাম সংখ্যার সাহায্যে আমরা একটা প্রধান শক্তি স্তর যে নির্দেশ করে, এই প্রধান শক্তি স্তরে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকতে পারে এবং সর্বোচ্চ কয়টি অরবিটাল থাকতে পারে সেইটা নির্ণয় করতে পারি। কিভাবে নির্ণয় করতে পারি? দুইটা সূত্র আছে, সূত্রগুলো আমি একটু লিখে নিই। যে কোনো শক্তি স্তরের সর্বোচ্চ অরবিটাল সংখ্যা, এটা হবে সর্বোচ্চ অরবিটাল সংখ্যা হচ্ছে আমার n স্কয়ার, এবং যে কোনো শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2n স্কয়ার। এই দুইটা সূত্রকে মনে রাখবা। এই দুইটা সূত্র দিয়ে আমাদের ম্যাথ আসে, এই দুটো সূত্র দিয়ে আমাদের ম্যাথ আসে। কেমন ম্যাথ? একটু এক্সাম্পল দেই। যদি আমার কখনো প্রথম শক্তি স্তর হয় n সমান 1 হলে, প্রথম শক্তি স্তর, সো প্রথম শক্তি স্তরে অরবিটাল কয়টা হতে পারে? অরবিটাল সংখ্যা হবে আমার n স্কয়ার। সো 1 স্কয়ার, 1 স্কয়ার করলে তো 1। আবার n সমান যদি 2 হয়, তাহলে অরবিটাল হবে আমার 2 স্কয়ার, তাহলে 2 এর স্কয়ার হচ্ছে 4। n সমান যদি 3 হয়, তাহলে অরবিটাল হবে 3 স্কয়ার, 9, অ্যান্ড ভাইস ভার্সা। এবার সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্ণয় করব। আমার সাথে সাথে নির্ণয় করে ফেলো। সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা
মানে একটা শক্তি স্তরে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে। সো ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2n স্কয়ার। সো 2 × 1 স্কয়ার, 1 স্কয়ার করলে 1 আর 2 দিয়ে গুণ করলে 2। তাহলে প্রথম শক্তি স্তরে আমার সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2, মানে 2টা ইলেকট্রন থাকতে পারে। পরের শক্তি স্তরে যদি দেখি দ্বিতীয় শক্তি স্তর, তাহলে হবে 2 × 2 স্কয়ার, তাহলে আমার হচ্ছে 2 দুগুণে 4, 4 দুগুণে 8। আবার যে তৃতীয় শক্তি স্তরে 2 × 3 স্কয়ার, 3 × 9, 9 দুগুণে 18। সেই যে এইভাবে প্রথম শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা, দ্বিতীয় শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা, তৃতীয় শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা, এরপর সর্বোচ্চ অরবিটাল সংখ্যা, এই যে এইভাবে আমরা নির্ণয় করতে পারি। তাহলে যত দিবে আমি আশা করি তোমরা সবাই নির্ণয় করতে পারবে। এবং এই জিনিসটা তোমরা হয়তো অনেকেই পড়ে আসছো 9-10-এ, বাট এই জিনিসটা তোমাদের কাছে নতুন। সো নোট ডাউন করে ফেলো। এবং এই রিলেটেড আমরা ম্যাথগুলো তোমার কিন্তু এইচএসসি বলো, অ্যাডমিশন বলো, পরীক্ষাতে দিয়ে দেয়। সেইগুলোকে প্র্যাকটিস করবা, সূত্রগুলোকে মুখস্থ রাখবা। তো চলো আমরা আমাদের নেক্সট কোয়ান্টাম সংখ্যাতে চলে যাই, যেটা হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা। সো আমাদের আজকে লাস্ট টপিক সহকারী কোয়ান্টাম সংখ্যা বা অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা। অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যাকে আমরা প্রকাশ করি এল দ্বারা। এল, এই যে সহকারী কোয়ান্টাম সংখ্যা, এটার আবিষ্কারক হচ্ছে আমার বিজ্ঞানী সমারফিল্ড। তোমরা যারা মেডিকেল ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য আগ্রহী, মেডিকেলে পড়তে চাই, তারা এই যে আবিষ্কারকের নামগুলোকে একটু ভালো করে পড়বা। তোমরা এই আবিষ্কারকের নামগুলোকে ভালো করে পড়বা, কারণ এগুলা এমসিকিউতে জিজ্ঞাসা করে। এরপরে এই জিনিসটা দিয়ে আমি কি নির্দেশ করি? এই জিনিসটা দিয়ে আমি নির্দেশ করি উপশক্তি স্তর। উপশক্তি স্তর। তাহলে আমার এল দ্বারা আমি নির্দেশ করছি সহকারী কোয়ান্টাম সংখ্যা, এটার আবিষ্কারক সমারফিল্ড, এবং এটা একটা উপশক্তি স্তর নির্দেশ করে। এল দ্বারা আমি উপশক্তি স্তরকে নির্দেশ করব। এখন এল এর মান কি হবে? এল এর মান হবে 0 থেকে n-1 পর্যন্ত। n-1 পর্যন্ত এল এর মান হবে 0 থেকে n-1 পর্যন্ত। সবাই এই জিনিসটা মুখস্থ রাখবা। এল এর মান হবে 0 থেকে n-1 পর্যন্ত। সো n-1 পর্যন্ত যদি আমার কখনো n সমান যদি 1 হয়, মানে আমার প্রথম শক্তি স্তর, সো প্রথম শক্তি স্তরে আমার এল হবে 0 থেকে n এর মান 1 -1, সো 0, সো 0 থেকে 0, 0ই আলটিমেটলি। n সমান যদি আমার 2 হয়, তাহলে এল সমান হবে 0 থেকে 2 - 1, তাহলে 0, 1। n সমান যদি 3 হয়, আমার সাথে সাথে করো তোমরা, তাহলে এল হবে 0 থেকে 3 - 1, 0, 1, 2। n সমান যদি 4 হয়, তাহলে এল হবে 0 থেকে 4 - 1, তাহলে 0, 1, 2, 3। এগুলো কি লিখলেন কিছুই বুঝতেছি না, কি নির্দেশ করতেছে। এখন যে জিনিসটা লিখবো সাথে সাথে মাথায় কাজ করবে, দেখবা। যেমন এল সমান যদি আমার কখনো 0 হয়, এইটা আমার নির্দেশ করতেছে এস উপশক্তি স্তর। এটা চেনা না, এস পড়ে আসছে ইলেকট্রন বিন্যাসে। এল সমান যদি 1 হয়, তাহলে পি উপশক্তি স্তর। এল সমান 2 হলে ডি উপশক্তি স্তর। এল সমান 3 হলে এফ উপশক্তি স্তর। এবার বুঝেছো কোনটা? এই যে 0, 1, 2, 3 লেখছে, এগুলো কি আসলে? এইটা তো বুঝাচ্ছি যে আমার প্রথম শক্তি স্তরে এল হচ্ছে 0, তার মানে আমার প্রথম যে শক্তি স্তর, ওখানে শুধুমাত্র
এই 0 থাকবে, মানে এস উপশক্তি স্তরটা থাকবে আমার শুধুমাত্র। এল সমান যখন আমার 2 তখন আবার 0 1, তার মানে কি আমার এস থাকবে এবং এল সমান 1, আমার পি থাকবে, এস আর পি। অরিজিনালি তো এস আর পি থাকে। এন সমান যখন 3 0 1 2, এস পি সাথে আছে ডি, ডিও থাকবে। আবার এন সমান 4 হলে 0 1 2 3, এই যে এস পি ডি এফ। এমন বলতে পারো ভাইয়া এল সমান 4 হলে কি লিখবো, রাইট? এখন ভাইয়া আমি একটা কথা বলি, 118টা মৌল যতগুলো আবিষ্কার করা হয়েছে এখন পর্যন্ত এফ এর পরে আর কোনো উপশক্তি স্তরের দরকার পড়েনি। সো আমরা এল সমান 3 পর্যন্তই বিবেচনা করে থাকি। এখন তুমি বলতে পারো ভাই যদি আমার পরীক্ষায় এন সমান 5 চেয়ে বসে, যাবে না, একটু গ্যারান্টি যাবে না। এন সমান 4 পর্যন্তই সর্বোচ্চ যাবে, এন সমান 5 আর যাবে না। আচ্ছা, সেইটুক মুছে ফেলি। এবার আমরা দুটো ইম্পর্টেন্ট সূত্র শিখব। যে কোনো উপশক্তি স্তরের সর্বোচ্চ অরবিটাল সংখ্যা, সর্বোচ্চ অরবিটাল সংখ্যা কত হবে? সর্বোচ্চ অরবিটাল সংখ্যা হবে আমার 12 + 1, 12 + 1। সর্বোচ্চ অরবিটাল সংখ্যা হবে 12 + 1, সর্বোচ্চ অরবিটাল সংখ্যা 12 + 1। ঠিক আছে? এরপর যে কোনো উপশক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা, সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হবে আমার 2 × 2l + 1, 2 × 2l + 1। সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2 × 2l + 1। সর্বোচ্চ অরবিটাল সংখ্যা 12 + 1, সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2 × 2l + 1। বুঝলা? বুঝাচ্ছি। এই সূত্র দুইটা মনে রাখো। এবার প্রশ্ন আসে এইভাবে যে আমার এস উপশক্তি স্তরে, এস উপশক্তি স্তরে সর্বোচ্চ অরবিটাল সংখ্যা কত? তখন আমি লিখব সর্বোচ্চ অরবিটাল, সূত্র লিখে দিব 12 + 1। এস এর জন্য এল হচ্ছে 0, তাহলে 2 × 0 + 1, তাহলে আমার আসতেছে 1। আমার সর্বোচ্চ অরবিটাল সংখ্যা হচ্ছে 1 এবং সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2 × 12 + 1, তাহলে আমার কি আসতেছে এখানে 1 আর 2 একে 2। তাহলে আমার এস উপশক্তি স্তরের সর্বোচ্চ অরবিটাল হচ্ছে 1 এবং সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2। বুঝলে? এইবার আমাকে যদি বলে পি উপশক্তি স্তর, আমি পারবো না, সবাই আমার সাথে করো। পি উপশক্তি স্তর বললে পি এর জন্য এল এর মান 1, তখন আমি এল এর জায়গায় 1 বসাবো। 2 একে 2, এর সাথে 1 যোগ করলে হবে 3, আর এখানে হবে 1। 2 একে 2, হাতের 1 যোগ করলে, সরি, 2 একে 2, একে 3, 3 দুগুণে 6। এতটুক ঠিক আছে? এবার যদি আমি বলি ডি উপশক্তি স্তর, আশা করি পারবা, এগুলো সহজ, একটু পড়লেই পারবা। 2, তাহলে 2 দুগুণে 4 আর 1 যোগ করলে 5, তাহলে এখানে 2, 2 আর 2 দুগুণে 4 আর 1 যোগ করলে 5, 5 দুগুণে 10। এফ এর টাইম বাসায় দিলাম, তোমরা সবাই করে নেবে। সো এতটুকুই, এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। এই পর্যন্তই। যদি তোমার কাছে ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবে এবং আমার পেজটিকে ফলো করে রাখতে পারো।
আগামী পর্বেও 2তে আমরা চৌম্বক কোয়ান্টাম সংখ্যা এবং স্পিন কোয়ান্টাম সংখ্যা নিয়ে আরও আলোচনা করব। সেই পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।